কাল আমার বিয়ে, কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি তৃষানুযায়ী তার বউ হচ্ছি না। না মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ করা সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করল তৃষা। এত লম্বা বাসযাত্রার পরে বান্ধবী সিমলার বাসায় উঠে যখন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল, তখন কেমন জানি শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবেই। আজ হোক কিংবা কাল। সে মানুষ কম, বাজ পাখি বেশি। এক নম্বরের দরজার লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আসছে। এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝি জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম, তাই বলে কি যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আর বাবা মাগুলোও এক নম্বরের গাদ্দার। ওই ছেলে বড় লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তায় জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার। ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশের সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতারা উপর উপর হাসে, ভেতর ভেতর মারে। তৃষা পাশ ফিরতে রুমের মধ্যে সিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষা আর সময় হলে বলতো, দরকার কি আন্টি এত কিছু করার? তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলে তৃষার ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে বাপের নাম। তৃষাকে হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো তৃষার। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষার অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা স্ত্রী সব ছিল। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কি তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটার সতীন হয়ে যেতে, ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফারাজ এলাহির তো অঢেল টাকা। 2 বউ কেন, 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। সেইবার কক্সবাজারে এলাহি, তার স্ত্রী, এমনকি অ্যাসিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে তার বউয়ের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসলে ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে ছেলে দুটো হয়তো কথাও বলতো না তার সঙ্গে। আর বলেছিলই বা কি এমন? ফারাজ এলাহির কথাই বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম তৃষা নুজায়াত। ফারাজ হ্যান্ডশেক না করেই বলল, ওহ আচ্ছা, মানে কি লেভেলের বউ ভক্ত ভাবা যায়। তৃষা সেই প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছ্যা, শালার জীবন। বছরে 365 দিনে স্যাকা খেয়ে বেকা হয়ে বসে থাকা তৃষাকে যে অত বড় হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দেবে না, তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কচু দেখেছে। ইস রে, কচু দেখছে মানে? তৃষা তো দেখার মতোই। তাকে দেখলে গলিগুপচির সব ছেলেরই তৃষ্ণা বেড়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে, প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলের চোখ যেন তৃষার দিকে থাকে, সেই ব্যবস্থাও তো করতে হবে। আবার রাতে পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। সিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেড়ে নিল তৃষা। কত কি বানিয়ে মুখে লাগালো। সিমলা অবাক হয়। এই মেয়েকে সে সারাদিন এসবই করতে দেখে, ব্যাগ ভর্তি এসব জিনিস।
সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে সে আলু, শসা, পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটি তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাস শালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নখে মেনিকিউর পেনিকিউর করতে কত লাগে তোর ধারণা আছে? মূর্খ রমণী। সেই ভোর থেকে তৃষা তৈরি হয়। প্রথম দিন বলে কথা, নায়িকা কারিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার উপর লাড্ডু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি ডিপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতেই দমকা হাওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাচ্চা তার আলাদিনের জাদুর গালিচা দিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সেই একটা ঝটকায় তাল সামলাতে না পেরে সামনের গর্ত মতো জায়গায় জমে থাকা পানিতে গিয়ে পড়ল তৃষা। শিমলা তাকে উঠানোর বদলে 32টা দাঁত বের করে হাসল। সেই হাসি দেখে তৃষার মেজাজ গরম পর্যায়ে গরম হলো। মনটা চাইছিল টেনে এই পানিতে মির্জাফরের বংশধরকে চুবিয়ে মারতে। তৃষা কিছু বলতেও পারছে না, আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চমাত্রার গালিগুলোও ছাড়তে পারবে না, তখন মানুষ তো তৃষাকে হেব্বি নিচু লেভেলের ভাববে। তৃষা নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতটা নাকের কাছে নিয়ে শুকতেই গর্ভবতী মহিলার মতো বমি চলে আসতে চাইল। তৃষা নিজেকে সামলে বলল, কুল তৃষা কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপুমনি, ওই জলে একটু আগেই হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তৃষার তো মন চাইছে এটাকেও জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করল। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়োই ক্লাসের ভিতরে ঢুকতেই হঠাৎ একটা লম্বা চওড়া লোকের সঙ্গে ধাক্কা খেল। এত তাড়াহুড়োই ছিল, কার সঙ্গে ধাক্কা খেলো এত মাথায় নিল না। ক্লাসের ভেতর বসে 10টা মিনিটও জিরিয়ে নিতে পারল না মেয়েটা। অমনিই দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন কোন মেয়ে প্রবেশ করেছে? তৃষা তখনও সেসব কথাই পাত্তা দেয়নি। আরও 2-4টে মেয়ে আগেই দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে, সেও একটু আগেই ঢুকলো। তৃষা তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনো আসছে না। ধ্যাত। মেয়ে দুটো একবারে তার সামনে এসে আয়নাটা হাত থেকে কেড়ে নিয়ে বলল, নাম কি? সিনিয়র সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পাও না? তৃষা একটু অবাক হলো। মনে মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়সও না। তৃষা মনে মনে বলে উঠল, তো আপনাদের মতো দামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠব? তুমি তো ভারী বেয়াদব। তোমাকে পরে ধরছি, চলো, প্রেম অপেক্ষা করছে। এই আপু দেখেন, আমার এখন পড়ালেখার বয়স। প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তৃষা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দিবে। জলদি যা, আর যাই বলবে না কেন সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বললেও বসবো নাকি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তৃষা সহ বাকি মেয়েগুলোকে দাঁড় করানো হলো, একেবারে লাইন ধরে। তৃষা আন্দাজ করতে পারছে এখানে যা কিছুই হয়ে যাক না কেন, ভালো কিছু তো কখনোই হবে না। তৃষা দাঁড়িয়েছে একেবারে পেছনে, এক এক করে দেখছে সামনের দিকে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আসছে। ঢং। তৃষার পালা আসতেই সে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটা গেঞ্জির উপর জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, ঘাড় ছুঁই ছুঁই, গলায় কী সব ঝুলিয়ে রেখেছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্রেসলেট। ঘড়ি নেই, কিন্তু কেন? সময় দেখারও সময় নেই বলে?
দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্গা। যাকগে, সিনিয়র সাহেব বুঝি ইনি। তৃষার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। এই ছেলে নির্ঘাত তার রূপ দেখে থমকে যাবে। ওই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেটগুলোর সঙ্গে কোনোভাবে যদি তৃষার ওড়না আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে কি লা 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 মিউজিকটা কি বাজবে? তৃষার এত সব কল্পনার ছেদ ধরিয়ে সেই বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা তুড়ি বাজালো। তৃষার হুঁশ ফিরতেই বলল, এই যে মিস ট্যাবলেট, কাম হেয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতেই লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তেই সবাই থমকে গেল। তৃষা একটু অবাক হলো বটে। কোন দেশের প্রধানমন্ত্রী আমার, যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে? তৃষা এগিয়ে গিয়ে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমাকে? হলে বলুন, কেটে পড়ি। আশেপাশে সবাই তা শুনে আবার কানাঘুষা করছে। এই মেয়ের সাহস দেখেছ? আজকেই এসেছে আর আজকেই এত বেয়াদপি। আর সে জানে তার সামনে কি বসে আছে। পেছন থেকে একটা মেয়ে তৃষাকে টেনে কষে দুটো লাগাতে যাবে, তার আগেই লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তৃষা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে উঠল, সেখানে কেন? বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস করাবো যে, জাস্ট কাম ফার্স্ট। আর হ্যাঁ, আমি প্রেম নেওয়াজ। রুমের মধ্যে একঘেয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের উপরে ভালো করে বসলো প্রেম। তৃষা তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করলো প্রেম, তারপর বলল, ব্যাগটা দাও। ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দিদি বাল, ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু। ধমকের জোরে তৃষা ব্যাগটা দিতে দেরি করলো না। প্রেম ব্যাগ হাতে একটা লাল লিপস্টিক পেল। ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় তা জানা আছে। ওই সময় তাড়াহুড়োয় যে ধাক্কা দিয়ে চলে গেলে, সালাম তো দূরে থাক, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না, একেবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। হপ, তোর সাথে মজা করছি? তামাশা চলছে? দেব বাম হাতে একটা কষিয়ে, তখন মজা বুঝবি। সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলার স্বর বদলে বলল, লাল লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত চুমু দাও তো। তবে চাইলে ঠোঁটেও দিতে পারো, ঠান্ডা গলায় বলল প্রেম। তৃষা ভয়ে কেঁপে উঠল। ভাইয়া, ফিস ফিস করে বলল, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমু দে আগে বাদরনি। প্রেম গর্জে উঠল। তৃষার শরীরটা ঝাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দেব। তুমি আগে চুমু দাও তো পাখি। সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তৃষার ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকেই চেয়ে আছে। কানা ঘুষা করছে, হাসছে। লজ্জা আর ভয়ে তৃষার নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজাতেই তৃষার হুঁশ ফিরল। সে কাপা গলায় পুনরায় বলল, কানে কথা ঢোকে না? ভার্সিটির হলের রুমগুলো কিন্তু ঝাক্কাস। যা বলেছে জলদি না করলে কিন্তু সেই রুমের সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করা যায় না? ধ্যাৎ শালি। প্রেম তৃষার দিকে এগিয়ে এলো। হাতের সিগারেটটা ফেলে ধোঁয়া ছাড়ল ঠিক তৃষার মুখ বরাবর। সরু চোখে তৃষার দিকে তাকিয়ে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করেই গাল চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি থাপড়ে চুমু আদায় করে নিব? তৃষা কোনো রকমে উপায় না পেয়ে চোখটা বন্ধ করে ঠোঁট এগিয়ে দিতেই তৎক্ষণাৎ প্রেম উঠে দাঁড়িয়ে বলল, মুড নেই সোনা। প্রেম কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তৃষাকে বলল, ভয়ে আবার কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের খাটাস গন্ধ নাকে ধাক্কা খাচ্ছে। তৃষার আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই বলল, মানে আমি মুতুর মধ্যে পড়ে গিয়েছিলাম।